আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যেই লোকের শ্বশুর ইজিপ্টের লেজেন্ডারি গামাল আবদেল নাসের। তার বাবা ছিলেন একজন মেজর জেনারেল আর তার দাদা ছিলেন ইজিপ্টের শরিয়া বোর্ডের চিফ, এবং সে নিজেই ছিলেন আর্মির একজন কেমিস্ট। অর্থবিত্ত আর বৈভবের কোনো অভাবই ছিল না তার। তিনি ছিলেন ইজিপ্টের রেভলিউশনারি প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সবথেকে কাছের মানুষদেরও একজন। এমনকি তার মৃত্যুতে ইজিপ্টের সে সময়ের প্রেসিডেন্ট হুসনি মোবারক তাকে এ ট্রু প্যাট্রিয়ট অফ দ্য কান্ট্রি বলে ঘোষণা দেন। এই লোকটার নাম আশরাফ মারওয়ান, এবং যাকে বলা হয় বিংশ শতাব্দীর সেরা গোয়েন্দা। কিন্তু কেন? হ্যাঁ, কথাটা ঠিক, তিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ গোয়েন্দা, কিন্তু সেটা ইজিপ্টের হয়ে নাকি ইসরায়েলের হয়ে, এইটা নিয়ে অনেক দিনই মানুষের মধ্যে ধোঁয়াশা ছিল। ইসরায়েলের মোসাদ কিন্তু তাকে তাদের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট স্পাই হিসেবে বিবেচনা করে। এদিকে ইজিপ্ট আবার তাকে এক সময় বলেছে সত্যিকারের দেশপ্রেমিক। কি করেছিল আসলে এই লোক? কেন তাকে দুইটা শত্রু রাষ্ট্র প্রত্যেকেই নিজেদের বলে দাবি করে? কেন তাকে বলা হয় বিংশ শতাব্দীর গ্রেটেস্ট স্পাই? আমাদের আজকের ভিডিও এই প্রশ্নটার উত্তর খুঁজেই। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। এই গল্পটা শুরু একটু অন্যভাবে হবে। সাধারণত এই ধরনের ব্যক্তিদের কাহিনীর শুরুতে আমরা তাদের জন্ম এবং বেড়ে ওঠা এইসব নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা শুরু করব এই আশরাফ মারওয়ানের মৃত্যু থেকে। সেন্ট্রাল লন্ডনের কার্লটন হাউস টেরেসের চতুর্থ আর পঞ্চম ফ্লোর জুড়ে ছিল আশরাফ মারওয়ানের অ্যাপার্টমেন্ট। দুপুরে আনুমানিক 1:30। পাশের বিল্ডিংয়ের প্রত্যক্ষদর্শীদের মতে আশরাফ মারওয়ান তার বেলকনিতে এসে দাঁড়ালেন, কিন্তু তিনি তখন পেছনে ঘুরেছিলেন। মনে হচ্ছিল তিনি ভেতরে কিছু একটা দেখছেন বা কারোর সাথে কথা বলছেন। একটু পর তিনি বেলকনি থেকে নিচের দিক তাকান, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন, এবং তারপরেই লাফ দেন, অথবা তাকে ধাক্কা দেওয়া হয়, অথবা তিনি অ্যাক্সিডেন্টলি পড়ে যান। নিচের গোলাপ বাগানে যখন তার লাশ পাওয়া যায়, তখন তাকে যে অ্যাসাসিনেট করা হয়ে থাকতে পারে সেটা পুলিশ ভাবে নাই। তবে সময়ের সাথে সাথে প্রশ্ন উঠতে থাকে, আশরাফ মারওয়ান যেইভাবে মারা গিয়েছিলেন তার আগেই লন্ডনেই ইজিপ্টের আরও 2জন হাই প্রোফাইল মানুষ মারা যান। তারা ছিলেন ইজিপশিয়ান রিপাবলিকান গার্ডের ফার্স্ট কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল লেথি নাসেফ এবং ইজিপশিয়ান সিন্ডারেলা খ্যাত অ্যাক্ট্রেস সোয়াদ হোসনি। এবং সবথেকে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? এই 2জনও কিন্তু এই একই বিল্ডিং থেকেই একইভাবে পড়েই মারা যান। সাধারণত এই ধরনের পড়ে মারা যাওয়ার কেসে ইনভেস্টিগেটিং অফিসাররা একটা জিনিসকে খুবই গুরুত্ব দেয়, সেটা হচ্ছে জুতার অবস্থা দেখে তারা অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারে আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে, নাকি অ্যাক্সিডেন্টলি সে পড়েছে, নাকি নিজের থেকেই লাফ দিয়েছে। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে আশরাফ মারওয়ানের জুতাই পাওয়া যায় নাই। তারপরেও ব্রিটেনের পুলিশ এটাকে কেস বলে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। এইদিকে মারওয়ানের পোস্টমর্টেম রিপোর্টে তার ব্লাডে অ্যান্টি ডিপ্রেসেন্ট পাওয়া যায়। তার ডাক্তারের রেকর্ড বলে যে সে প্রচণ্ড স্ট্রেসে ছিল এবং 2 মাসে প্রায় 10 কেজি ওজন হারিয়েছিল, কিন্তু আমরা কোনো সুইসাইড নোট পাই না। এবং ওই দিনই তার ইউএসএ যাওয়ার কথা ছিল একজন লয়ারের সাথে মিটিং করতে। পাশাপাশি তাকে ইউকের প্রেস্টিজিয়াস রিফর্ম ক্লাবের সদস্য হিসেবেও নেওয়া হয়েছিল, যেখানে প্রিন্স চার্লস, MI5 বস ডেম স্টেলা রিমিংটনের মতো মানুষজনেরাও ছিলেন। এমনকি তিনি আর তার স্ত্রী মোনা নাসেরের ওই মাসেরই একদম শেষ দিকে তাদের নাতি নাতনিদের নিয়ে ভ্যাকেশনে যাওয়ার কথাও ছিল। এমনকি তার কোনো রকমের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারেরও রেকর্ড পাওয়া যায় নাই। তার মানে ক্লু যেই দিকে পয়েন্ট করছে, আসলে কি মার্ডার? মার্ডার যে এটা হতে পারে সেটা নিয়ে আসলে খুব বেশি সলিড এভিডেন্স নাই। এখানেই সন্দেহ আরও জোরালো হয়। কি আছে সেটা থেকে অনেক সময় কি নাই সেটাই বড় প্রশ্ন হয়ে যায়। আশরাফ মারওয়ান তার জীবনের শেষ দিকে এসে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে বেশ টেনশনে পড়েন। তার স্ত্রীর মতে তিনি ফ্ল্যাটে একা থাকার সময় ফোনে তাকে যে কেউ মারতে পারে এই কথা বলেছিলেন। প্লাস লন্ডনের ওই ফ্ল্যাট থেকেই একটা জিনিস মিসিং ছিল বলে জানান মোনা নাসের। আশরাফ মারওয়ান একটা মেমোয়ার লিখছিলেন এবং লেখা
অলমোস্ট শেষ হয়ে এসেছিল। 200 পেজ করে প্রায় 3 ভলিউম লেখা আর তার নিজের করা বেশ কিছু ভয়েস রেকর্ড একদম গায়েব হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা ঘটনাই বেশ সন্দেহজনক, কিন্তু তারপরেও কোনো এক্স্যাক্ট ক্লু আসলে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপরেও ক্লু না পাওয়া গেলেও আপনি এইটা মোটামুটি শিওর হতে পারেন যে এটার পিছনে কোনো ঘাপলা আছে, কারণ এই আশরাফ মারওয়ানের সাথে বিশ্বের মোট 5টা ইন্টেলিজেন্স এজেন্সির কোনো না কোনো একটা কানেকশন ছিল। আর তাই প্রশ্ন আসতেই পারে যে তিনি এমন কিছু কি লিখেছিলেন যেটা পাবলিশ হলে এই এজেন্সিগুলোর মধ্যে কোনো একটা হয়তো সমস্যা হতো। স্বাভাবিকভাবেই এইটার উত্তর আমরা পাইনি। কিন্তু তিনি মারা যাওয়ার পর তাকে ইজিপ্টে একজন ন্যাশনাল হিরোর সম্মান দেওয়া হয়, আর তার মৃত্যুর সালটা ছিল 2007। কিন্তু আগুন লাগে তার 3 বছর পর 2010 সালে, যখন দ্য এঞ্জেল দ্য ইজিপশিয়ান স্পাই হু সেভড ইসরায়েল নামের একটা বই পাবলিশ হয়, যেখানে আশরাফ মারওয়ানকে একজন ইসরায়েলি স্পাই হিসেবে দেখানো হয়। এক বিশাল মিডিয়া প্রচারণা চলে এই বইয়ের ওপর। 2016তে এটা ইংরেজিতেও ট্রান্সলেট হয় এবং 2017তে এইটা নিয়ে সিনেমাও বানানো হয়। আর এই পুরো সময় ইজিপ্ট কিছুই বলে নাই। আশরাফ মারওয়ানের লাইফ স্টোরি আমরা এই বইয়ের কিছু কাহিনী থেকেই শুরু করব। জানা যায় গামাল আব্দুল নাসের আশরাফ মারওয়ানকে একদমই পছন্দ করতেন না। তার ধারণা ছিল আশরাফ তার মেয়েকে পছন্দ করে পলিটিক্যালি প্রফিটের জন্য, কিন্তু মোনা নাসের তখন আশরাফের প্রেমে পাগল। মেয়ের খুশির কথা ভেবেই গামাল আব্দুল নাসের রাজি হন বিয়ে দিতে। 1966 সালে বিয়ের পরপরই আশরাফ মারওয়ান লন্ডনে আসেন কেমিস্ট্রিতে মাস্টার্স করার জন্য। কিন্তু এইখানে এসে জুয়ায় আসক্ত হয়ে এতটাই বাজে অবস্থায় পড়ে যান যে এক পর্যায়ে তার বন্ধুদের এগিয়ে আসতে হয় তাকে ঋণ থেকে বাঁচানোর জন্য। এই খবর গামাল আব্দুল নাসেরের কানে গেলে তিনি আশরাফ মারওয়ানকে জোর করে দেশে ফেরত নিয়ে আসেন, আর তারপর প্রেসিডেন্টের অফিসে ছোট্ট একটা পোস্টে চাকরি দিয়ে বসিয়ে রাখেন। আর তার দায়িত্ব দেন নাসেরের চিফ অফ স্টাফ সামি শারাফের হাতে। ধারণা করা হয় সামি শারাফ আশরাফ মারওয়ানের সাথে বেশ বাজে বিহেভিয়ারই করতেন। অর্থাৎ বুঝতে পারছেন বড় লোকের বকে যাওয়া জামাই টাইপের একটা অবস্থা। কিন্তু এতটুক গল্প শুনে আপনি এইটা ভেবে বসেন না যে আশরাফ মারওয়ান কোনো জলে ভেসে আসা মানুষ ছিল। সে নিজেও কিন্তু বেশ অভিজাত একটা পরিবার থেকে এসেছিল। প্রচুর ধন সম্পদ আর প্রভাবশালী পরিবার থেকে আসা আশরাফ মারওয়ানের জন্য তাই এই মিসবিহেভিয়ারগুলা খুবই অপমানজনক ছিল। 1969-এর দিকে একটা শর্ট ট্রিপে তিনি লন্ডনে যাওয়ার সুযোগ পান। ধারণা করা হয় সেই সময়টাতেই তিনি লন্ডনের ফেমাস লাল রঙের টেলিফোন বুথ থেকে মোসাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবারে সফল না হলেও দ্বিতীয়বারে তার কল ধরেন ইসরায়েলের ডিফেন্স ফোর্সের মেজর জেনারেল সুমুয়েল ইয়াল তাকে এম্বাসিতে এসে কথা বলার জন্য বলেন, কিন্তু মারওয়ান জানান সেইটা সম্ভব না। এখানে বলে রাখা ভালো, তখন পর্যন্ত কিন্তু ইয়াল জানতেন না যে তিনি আসলে কার সাথে কথা বলছেন। পরবর্তীতে 1970-এর দিকে এই স্যামুয়েল ইয়াল 2জন সিনিয়র মোসাদ অফিসারের সাথে গল্প করার সময় জানান যে আশরাফ মারওয়ান নামের এক লোক তাকে ফোন দিচ্ছে ইজিপ্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য। মোসাদের সেই 2 অফিসার এই নাম শুনেই বুঝে ফেলেছিলেন যে কি একটা গোল্ড মাইন নিজে থেকে তাদের হাতে এসে ধরা দিতে যাচ্ছে। আশরাফ মারওয়ানের ওপর মোসাদের অলরেডি ফাইল রেডি ছিল ততদিনে। তারা জানতো যে সে জুয়ায় আসক্ত, তার টাকার দরকার এবং সে তার শ্বশুরের ওপর খুবই বিরক্ত। আর এই কারণেই তাদের অ্যানালাইসিসের মতে আশরাফ মারওয়ানকে কেনা পসিবল। খুব দ্রুতই তারা মারওয়ানের সাথে মিটিং সেট করেন। ডাবি নামে এক এজেন্টকে পাঠায়, যার পরিচয় আমরা এখন আসলে জানি না। এই এজেন্টের সাথে অল্প সময়ের মধ্যেই আশরাফ মারওয়ানের বেশ খাতির গড়ে ওঠে। সেই দিনই একটা লাল ফাইলে করে আশরাফ মারওয়ান মিশা ওরফে ডুবিকে কিছু ইনফরমেশন দেন আর জানান যে এটা জাস্ট ট্রেইলার, ইম্যাজিন আরও কি কি সে দিতে পারে। আর তার বিনিময়ে তিনি প্রায় $1 লক্ষ দাবি করেন। প্রথমে পাত্তা না দিলেও মোসাদ দেখে যে সেই ফাইলের মধ্যে ইজিপ্টের মিলিটারি ক্যাপাবিলিটি, ওদের ইউনিটস সেগুলো কোথায় আছে, কমান্ডার কারা, কি কি ওয়েপেন আছে, কি পরিমাণে আছে, এই সব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেয়া ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই তারপরেও মোসাদের সন্দেহ কিন্তু হতে থাকে। তারা ভাবে যে আশরাফ মারওয়ান হয়তো ডাবল এজেন্ট হতে চাচ্ছেন, মোসাদকে ভুল ইনফরমেশন ফিড করাতে চাচ্ছে। ডুবি তাকে জিজ্ঞেস করে যে এইসব সে কেন করছে। তার উত্তর ছিল একদমই সিম্পল। কিছুদিন আগেই 6 ডে ওয়ারে ইজিপ্ট হেরেছে এবং সে ছিল ইজিপ্টের পক্ষেই। সে আর হেরে যাওয়ার পক্ষে থাকতে চায় না, সে এবার জিততে চায়।
এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ডুবি সেই হোটেল থেকে বের হয়ে স্যামুয়েল গোরেন, ডিরেক্টর অফ মোসাদের সাথে দেখা করেন। গোরেন মারওয়ানের দেয়া ফাইল স্টাডি করে জানায় যে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসে 1000 বছরে একবার। আর অন্য আরেকজন নাম অপ্রকাশিত মোসাদ এজেন্টের ভাষায়, ইট ওয়াজ অ্যাজ ইফ উই হ্যাড সামথিং স্লিপিং ইন নাসেরস বেড। আর সেই সময়ই মোসাদের দিক থেকে মারওয়ানকে কোড নেম দিয়ে দেওয়া হয় অ্যাঞ্জেল। পরবর্তীতে 1970 সালে গামাল আব্দুল নাসের মারা যাওয়ার পর আশরাফ মারওয়ান বলা যায় একরকম জেল থেকে ছাড়া পান। ধারণা করা হয় এই সময় তিনি নতুন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সান্নিধ্য পাওয়ার জন্য ইসরায়েলি কিছু ডকুমেন্ট তার হাতে তুলে দেন। বলা হয় যে ইসরায়েলি এই ডকুমেন্টগুলো নাকি তাকে দিয়েছিল। আনোয়ার সাদাতের টার্গেট ছিল একটাই, গামাল আব্দুল নাসের যা হারিয়েছিলেন তিনি সেইটা উদ্ধার করবেন। তার মানে সিনাই পেনিনসুলা। অর্থাৎ এই 6 ডে ওয়ারের কারণে কিন্তু ইজিপ্ট সিনাই পেনিনসুলা হারিয়েছিল তাদের মানচিত্র থেকে। পরবর্তীতে গামাল আব্দুল নাসের এটাকে আবারও উদ্ধার করেন এবং বর্তমানেও কিন্তু আপনারা জানেনই এই সিনাই পেনিনসুলা আসলে ইজিপ্টের হাতেই আছে। কিন্তু এর মাঝে কিন্তু এটা একবার ইসরায়েলের হাতে গিয়েছে, তারপর আবার ঘুরে এখানে এসেছে। এই দুইটা ঘটনাই এইবার আর খুব ডিপে যাব না, কারণ এই দুইটা ঘটনা নিয়েই আমার আলাদা দুইটা ভিডিও আছে। একটা ভিডিও 6 ডে ওয়ার নিয়ে, আর একটা ভিডিও আনোয়ার সাদাতের ইয়ম কিপ্পুর ওয়ার নিয়ে। তো অর্থাৎ বুঝতে পারছেন আনোয়ার সাদাতের সেই সময় সিনাই পেনিনসুলা উদ্ধার করতেই হবে। কিন্তু তার মতে ইজিপ্টের আর্মি তখনও রেডি ছিল না। এই ইনফরমেশন আবার আশরাফ মারওয়ানি ইসরায়েলকে জানায়। ইসরায়েলি অ্যানালিস্টরাও ভাবত যে তাদের IAF ফ্যান্টম 4কে কাউন্টার করার মতো ফাইটার জেট পাওয়ার আগে ইজিপ্ট অ্যাটাক করবে না। এতদিন পর্যন্ত মারওয়ানের ইনফরমেশনের অ্যাকুরেসির জন্য এরপর থেকে আসা ইন্টেল সরাসরি ইসরায়েলি প্রাইম মিনিস্টার গোল্ডা মায়ের, ডিফেন্স মিনিস্টার মোসে ডেল্যান আর IDF চিফের কাছে যাওয়া শুরু করে। এদিকে মারওয়ান ফ্রান্সে তার লিঙ্কের সহায়তায় লিবিয়া থ্রুতে ইজিপ্টের কাছে মিরাজ 5 ফাইটার জেটস নিয়ে আসে। সোভিয়েতের সাথে অ্যামুনিশন ডিলও সে করে। আনোয়ার সাদাতের জন্য আশরাফ মারওয়ান ছিলেন একজন ক্লোজারের মতো। তার কারিশমা, ইউরোপিয়ান এটিকেটদের সাথে তার পরিচয় আর ভাস্ট নেটওয়ার্ক তাকে আনোয়ার সাদাতের জন্য একটা খুবই ভ্যালুয়েবল অ্যাসেটে পরিণত করেছিল। তবে সে যে ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে এই সন্দেহ মোসাদের প্রবল হয় 1973 সালের এপ্রিল মাসে। আশরাফ মারওয়ানের কাছ থেকে ইন্টেল আসে যে ইজিপ্ট খুবই দ্রুত আক্রমণ করতে চলেছে। কিন্তু এইদিকে ইসরায়েলের ধারণা ছিল এরিয়াল পাওয়ার বাড়ানোর আগে ইজিপ্ট আক্রমণ করবে না। কিন্তু মারওয়ানের ইন্টেলের উপর ভরসা করে তারা প্রায় $35 মিলিয়ন খরচ করে নিজেদের সব রিজার্ভ ফোর্স, আর্টিলারি অ্যান্ড এয়ার ডিফেন্স ইউনিট নিয়ে সিনাইয়ের দিকে মুভ করে। মারওয়ান জানায় ইজিপ্ট সুয়েজ ক্যানাল দিয়ে 5টা ইনফ্যান্ট্রি ডিভিশন পুশ করবে প্রায় 5 কিলোমিটারের ভেতরে, আর তাদের পেছনে থাকবে সোভিয়েতের থেকে পাওয়া এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। একটু একটু করে এই ফরমেশনে তারা সিনাইয়ের ভেতরে আসতে থাকবে, আর একই সময়ে সিরিয়া আক্রমণ করবে গোলান হাইটস। কিন্তু এত ডিটেল ইনফরমেশনের পরও কিন্তু সেইবার কোনো অ্যাটাকই আসে নাই। মারওয়ান আবারও 1973-এর 4 অক্টোবর খবর পাঠায় যে অ্যাটাক আসতে পারে যে কোনো মোমেন্টে। কেমিক্যাল ছিল তাদের কোড ফর ওয়ার। আশরাফ মারওয়ান ফ্রান্সে তার হ্যান্ডেলার ডুবিকে ফোন দিয়ে জানান লস অফ কেমিক্যাল। রাত 2:30টার সময় মোসাদ ডিরেক্টর, প্রাইম মিনিস্টার আর অন্যান্য IDF অফিসিয়ালরা ইমার্জেন্সি মিটিং ডাকে। এইটা ছিল আবার ইয়ম কিপ্পুরের দিন, ইহুদিদের সবথেকে পবিত্র দিন। আর এই ইয়ম কিপ্পুর থেকেই এই যুদ্ধের নাম আসে। তবে এখানে কিন্তু ওই বাঘ আর রাখাল বালকের মতো কাহিনী হয়। আগেরবার মারওয়ানের ইন্টেল নিয়ে বিশাল খরচ করে লস খাওয়া ইসরায়েল এবার সিদ্ধান্ত নেয় তারা কিছুই করবে না। কেবলমাত্র 679th রিজার্ভ আর্মার্ড ব্রিগেডকে সিনায় পাঠানো হয়। আর এই সিদ্ধান্তের পেছনে ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্স চিফ এলি জেইরায়ের হাতও ছিল। তার বিশ্বাস ছিল যে লং রেঞ্জ জেট ছাড়া ইজিপ্ট অ্যাটাক করবে না, এবং তার সাথে ডিফেন্স মিনিস্টারও একমত ছিল। মারওয়ান জানিয়েছিলেন সন্ধ্যা 6টার দিকে অ্যাসল্ট শুরু হবে, কিন্তু বাস্তবে আক্রমণ হয় দুপুর 2টায়। ইসরায়েল একদমই প্রিপেয়ার্ড ছিল না। ইজিপ্টের ইনফ্যান্ট্রি ডিভিশন ইজিলি সুয়েজ ক্যানাল ক্রস করে ফেমাস বারলেভ লাইন তছনছ করে এগোতে থাকে। ইসরায়েলি আর্ম ডিভিশন মুহূর্তের মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। এদিকে গোলান হাইটসে সিরিয়া আক্রমণ শুরু করে। ইসরায়েলি রিজার্ভ ফোর্স জাস্ট কোনো মতে নাফা পৌঁছে সেটা ডিফেন্ড করতে সক্ষম হয়। যুদ্ধের এর পরের দিনগুলোতে প্রবল লড়াইয়ের পর ইসরায়েল আস্তে আস্তে আবারও গোলান হাইটস আর সিনাই কিন্তু দখলে নিয়ে এসেছিল। এই যুদ্ধের পর সিনাইয়ের বড় একটা অংশ ইসরায়েল হারায়, আর তার সাথে
তাদের প্রায় 2600 জন সৈন্যও মারা যায়। অর্থাৎ বুঝতে পারছেন আশরাফ মারওয়ানের আগের অ্যালার্টটা একটা ভুল ইনফরমেশন হলেও এইবার কিন্তু আশরাফ মারওয়ানের ইনফরমেশনটা একদম অ্যাকুরেট ছিল। ইসরায়েলি মিলিটারি যে সেটা নিয়ে কাজ করতে পারে নাই, এটা আসলে তাদের দিক থেকেই ব্যর্থতা বলা যায়। আর এই কারণেই মারওয়ানকে ইসরায়েল প্রায় $1,00,000 পাঠায় তার অ্যালার্টের জন্য। এই যুদ্ধের পর আনোয়ার সাদাত সোভিয়েতের দিক থেকে একদম সরে এসে আমেরিকার কাছাকাছি হওয়ার চেষ্টা চালায়, যেটার রেজাল্ট আমরা পাই ক্যাম্প ডেভিড অ্যাকর্ড থেকে। আর এই অ্যাকর্ডের আন্ডারে ইসরায়েল আমেরিকার আদেশে সিনাই পুরোপুরি ছেড়ে দিতে বাধ্য হয়। আনোয়ার সাদাত এটাকে একটা উইন হিসেবে নিয়েছিল এবং যুদ্ধের সব দিক হিসাব করলে আসলে এটা ইজিপ্টের জন্য একটা বড় জয় ছিল। কিন্তু ইসরায়েল কিন্তু এই সময় বুঝতে পেরেছিল যে মারওয়ান আসলে হয়তো তাদের জন্য কাজ করছে না। পরবর্তীতে জানা যায় আনোয়ার সাদাত জানতেন যে তার টিমের মধ্যে কেউ একজন আছে যে ইসরায়েলের কাছে ইনফোগুলো লিক করছে, যে কারণেই 1973 এপ্রিলে তিনি ওই যুদ্ধের ঘোষণা দেন, যেটা আলটিমেটলি কিন্তু তিনি করেন নাই। তার উদ্দেশ্যই ছিল নিজের সন্দেহের প্রমাণ পাওয়া। এখন কখনোই কিন্তু আমরা এটা আসলে জানতে পারি নাই যে আশরাফ মারওয়ানি যে সেই লিক ইনফরমেশনটা দিয়েছিল এটা আনোয়ার সাদাত আসলেই জানতেন কিনা। অর্থাৎ সব দিক থেকে আশরাফ মারওয়ানকে একজন টিপিক্যাল ভিলেন টাইপের মনে হচ্ছে, কিন্তু এইখানেই আসে এই ক্যারেক্টারটার আলো আর ছায়ার ব্যাপার। এইটাও হতে পারে যে আনোয়ার সাদাতই আশরাফ মারওয়ানকে দিয়ে ইসরায়েলকে ইনফো ফিড করাচ্ছিল, কারণ ইয়াম কিপুর ওয়ারকে এখনও ইসরায়েল ইজিপ্টের কাছে তাদের এক বিশাল পরাজয় হিসেবেই দেখে। সেই সময়ের মিলিটারি চিফ পরবর্তীতে ইসরায়েলি টিভিতে মারওয়ানকে ডাবল এজেন্ট ঘোষণা দিয়ে তাকে দোষ দেয় ইয়াম কিপুরের জন্য, কারণ তার ইন্টেলের টাইমলাইনে ভুল ছিল এবং যেটা সে একদম শেষ মুহূর্তে দিয়েছিল। যদিও এটাকে ইসরায়েলের সবাই নিজের উপর থেকে ব্লেম সরানোর ট্যাকটিক্স হিসেবেই দেখেছিল। এবং মূলত এই কারণেই কিন্তু আশরাফ মারওয়ানের মৃত্যুর পর ইজিপ্ট তাকে দেশপ্রেমিক হিসেবে ঘোষণা দিয়েছিল, কারণ সেই সময় পর্যন্ত ইজিপশিয়ান গভর্নমেন্ট মনে করত আশরাফ মারওয়ানের এই ভুল ইনফরমেশন ফিড করানোর জন্যই তারা এই যুদ্ধে অনেকটাই অ্যাডভান্টেজ পেয়েছিল। কিন্তু সমস্যা বাধে ওই বইটা পাবলিশ হওয়ার পর। হুট করে কেন ইসরায়েল আশরাফ মারওয়ানকে নিজেদের বেস্ট স্পাই হিসেবে দাবি করা শুরু করলো? এখানে তাদের এজেন্ডা আসলে কি? ওয়েল, এখানেও একটা ভালো উত্তরই আছে, সেটা হচ্ছে পাবলিক ইমেজ। বিংশ শতাব্দীর বেস্ট স্পাই একজন মিডল ইস্টার্ন কান্ট্রির হলে তো সমস্যাই আছে। পাশাপাশি গত প্রায় 40 বছর ধরে ন্যারেটিভ ছিল যে ইজিপ্ট ইয়াম কিপুর ওয়ার দিয়ে ইসরায়েলকে দেখে নিয়েছিল। ইসরায়েল সেটা আসলে মানতে যাচ্ছিল না। পাশাপাশি আশরাফ মারওয়ানের মৃত্যুর পেছনে মোসাদের হাত আছে এমন প্রশ্ন ওঠা শুরু করেছিল। আশরাফ মারওয়ানকে নিজেদেরই স্পাই বলে দাবি করে সেইটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টাও কিন্তু এখানে আছে। আর MI5 এবং মোসাদ যে খুব ক্লোজলি কাজ করে সেটা তো জানাই যায়। আশরাফ মারওয়ান মারা যাওয়ার পর খুব বড় কোনো ইনভেস্টিগেশন না করে সেইটাকে সরাসরি সুইসাইড বলে চালিয়ে দেওয়ার জন্য এইটাকে একটা ইন্টেলিজেন্স এজেন্সির কাজ হিসেবেও ভাবাই যায়। প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স এবং স্পেশালিস্ট ইন ইসরায়েলি অ্যাফেয়ার ডক্টর তারিক ফাহমি ইসরায়েলের এই বিহেভিয়ারের একটা সুন্দর নামও দেন, রিক্লাইনিং অফ ইসরায়েলি ন্যারেটিভ, যাকে তারা নিজেই শতাব্দীর শুরুতে ডাবল এজেন্ট বলতো। তার মৃত্যুর পর তাকেই এখন তারা নিজেদের ন্যাশনাল হিরো বানাচ্ছে। এবং আশরাফ মারওয়ান যে আসলে ইজিপ্টের নাকি ইসরায়েলের সেটা আমরা কেউই 100% সত্যতা জানতে না পারলেও আমরা এইটা বলতে পারি যে দুই নৌকায় পা তার অবশ্যই ছিল এবং তিনি সব দিক থেকেই বেশ ভালোই অর্থবিত্ত কামাই করেছিল। তার রেকর্ড আছে সেই সময়ে সে $1 মিলিয়ন গাড়ির অর্ডার দিয়েছিল USA থেকে। $1 মিলিয়ন, এবং সেই সময়ে তার গাড়ির কালেকশন, ভিলা, লাইফস্টাইল সবই ছিল পুরোপুরি সিনেমায় দেখা স্পাইদের মতো। ক্যারিজমাও ছিল ঠিক তেমনই। তাই দিন শেষে সে আসলে কোন দিকের ছিল সেইটার থেকেও বড় বিষয় এইটাই যে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট স্পাই অফ 20th century। সো এই ছিল ভিডিও। আমি জানি ভিডিও শুরুতেও যেমন অনেক সন্দেহ ছিল সে আসলে কোন দিকের, ভিডিও শেষেও আসলে সেই সন্দেহই আছে। কোনো কারেক্ট অ্যান্সার আসলে আমরা পাই নাই যে সে আসলে কোন দিকের। অ্যান্ড এটাই মজা, সে আসলে কোন দিকের জানতে পারলে তো সে আসলে গ্রেটেস্ট স্পাই ইন লাস্ট সেঞ্চুরি বলা হইতো না তাকে। সো এনিওয়েজ, আপনারা জানিয়েন ভিডিওটা কেমন লাগলো। আশরাফ মারওয়ানের ভিডিওর রিকোয়েস্ট বেশ আগেই ছিল, অলমোস্ট 6 মাস লেট করে ফেলেছি বলা যায়, বিকজ এর আগে আমি ইয়ম কিপুর ওয়ার নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম ওই সময় আশরাফ মারওয়ানের কথা এসেছিল।
এবং ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনারা যদি চান তাকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানো যেতেই পারে। সো এইটাই ছিল সেই ভিডিও। অবশ্যই কমেন্ট করে যান ভিডিওটা কেমন লাগলো। আনটিল আই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।